রিসেন্টলি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কোয়ার্টার ফোর জিডিপির কোয়ার্টার ফোরের রেজাল্ট বার করেছে এবং কোয়ার্টার ফোরের সাথেই পুরো টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের জিডিপির আমরা একটা রূপ দেখতে পাচ্ছি। আর এটা নিয়ে অনেক নিউজ আর্টিকেলস নানান রকমের আসছে, আর আমরা জানতে পারছি যে জিডিপি কন্ট্র্যাক্ট হয়েছে। আমরা জানি প্রত্যেক বছর জিডিপি বাড়ে, গ্রোথ হয়, কিন্তু এই বছর আমরা জানতে পারছি জিডিপি কন্ট্র্যাক্ট হয়েছে 7.3%। তো কী ম্যাটার এগুলো জানবো। ওয়েলকাম টু এমএচ এডুকেশন ল্যাব, আমি আফতাব শাহ। কিন্তু জানার আগে একটা জিনিস প্রথমে সবচেয়ে বলে রাখি, ফাইন্যান্সিয়াল ইয়ার কী জিনিস আশা করছি সবাই জানো, তবু একবার রিভাইজ করে দিই। নর্মালি আমরা যে ক্যালেন্ডার ইয়ার হিসাব করি সেটা কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলে, রাইট? কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় 1 এপ্রিল থেকে, আর প্রত্যেক 3 মাসকে আমরা একটা কোয়ার্টার বলে থাকি। তাহলে এপ্রিল 1 এপ্রিল থেকে যখন স্টার্ট হচ্ছে, এপ্রিল মে জুন এন্ড পর্যন্ত এটাকে বলবো কোয়ার্টার 1। জুলাই অগস্ট সেপ্টেম্বর এটা হচ্ছে কোয়ার্টার 2, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা কোয়ার্টার 3, আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এন্ড পর্যন্ত এটা কোয়ার্টার 4। এই 4টে কোয়ার্টার মিলিয়ে তৈরি হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, রাইট? তো বোঝা যাচ্ছে 2020-21 যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা 1 এপ্রিল 2020 থেকে স্টার্ট করে 2021-এর 31 মার্চ পর্যন্ত চলেছে। তো এখন এই কোয়ার্টার 4-এর রেজাল্ট এসেছে, তারপর আমরা এই টোটাল 4টে কোয়ার্টার মিলিয়ে যে ফাইন্যান্সিয়াল ইয়ার হয় তার হিসাব পাচ্ছি। তো এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 এর হিসাব যদি আমরা দেখি, তাহলে কোয়ার্টার 1 যেটা ছিল সেই সময় কোভিড জাস্ট হিট করেছিল ইন্ডিয়াকে, আর সেই সময় জিডিপি -24.4% কন্ট্রাক্ট হয়ে গেছিলো। মানে নর্মালি গ্রোথ হয়, যেহেতু কমছে সেই জন্য নেগেটিভে বলা হচ্ছে। কোয়ার্টার 2 যেটা ছিল তাতেও নেগেটিভ ছিল -7.4%। কোয়ার্টার 3 রেজাল্ট যখন এসেছিল তখন পজিটিভ এসেছিল, কিন্তু সামান্য 0.5%। আর এই লাস্ট কোয়ার্টারের রেজাল্ট এখন এলো 1.6%। তো টোটাল এই 4টে কোয়ার্টারের হিসাব যদি আমরা করি, তাহলে আমরা টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারের যে হিসাব সেটা পেয়ে যাব, সেটা হচ্ছে -7.4%, যেটা কিন্তু চিন্তার বিষয়। তো পুরো সিরিজে আমরা জানবার চেষ্টা করব হোয়াট ইজ জিডিপি কী অ্যাকচুয়ালি, আর কিভাবে জিডিপি ক্যালকুলেট করা হয়, আর জানবার চেষ্টা করব যে জিডিপির ট্রেন্ড কী ছিল গত কয়েক বছর ধরে, জিডিপি বাড়ছে কমছে, কত রেটে বাড়ছে কমছে, সেই সমস্ত জানবার চেষ্টা করব। আর জানবার চেষ্টা করব যে ভারতের জিডিপি হঠাৎ করে ডাউন কেন হয়ে গেল, শুধুমাত্র কি কোভিডই একটা রিজন নাকি অন্য কোনো রিজনও ছিল, এবং সবচেয়ে শেষে ফিউচার পার্সপেক্টিভের কথা আমরা জানবো যে ফিউচারে গ্রোথ কীরকম হতে পারে, বা গ্রোথ হওয়ার জন্য কী কী ফ্যাক্টর থাকতে হবে রেসপন্সিবল। তো প্রথমে জিডিপি কী জিনিস দেখো, জিডিপি যদি ডেফিনেশন বলা হয় তাহলে জিডিপি ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইজ দ্য ফাইনাল মনিটারি ভ্যালু অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি ডিউরিং এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তো এখানে দেখো কতগুলো শব্দ ফোকাস করবার আছে। প্রথম কথা ফাইনাল মনিটারি ভ্যালু, মানে মার্কেটে যে জিনিসটা ফাইনাল প্রোডাক্ট যেটা আসছে তার মনিটারি ভ্যালু। অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি, ঠিক আছে, কান্ট্রির ভিতরে আর উইদিন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। তো দেখো ফাইনাল মনিটারি ভ্যালু মানে কি, টোটাল যে ফাইনাল যে প্রোডাক্ট হলো তার ভ্যালু। মানে ধরো গম থেকে তৈরি হলো আটা বা ময়দা এবং তার থেকে তৈরি হলো পিৎজা, ঠিক আছে। তো আমরা হিসাব করবো যে ফাইনাল প্রোডাক্ট কোনটা, পিৎজা। তো পিৎজার যে মার্কেট ভ্যালু সেটাই আমরা জিডিপিতে ক্যালকুলেট করবো। এই ফ্লাওয়ারের বা গমের এই হিসাবটা কিন্তু আমরা জিডিপিতে ক্যালকুলেট করি না। গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস মানে তো বুঝতে পারছো কোনো পণ্য দ্রব্য, আর সার্ভিসেস মানে ধরো ফর এক্সাম্পল তুমি মুম্বাই থেকে কলকাতা ট্রাভেল করে এলে, তো এখানে রেল তোমাকে কোনো কিছু খেতে বা মাখতে দিল না, কিন্তু তোমাকে একটা সার্ভিস দিল, তার বদলে তুমি তাকে কিছু পয়সা দিলে, রেলের কিছু খরচ হলো এবং তুমি কিছু স্পেন্ড করলে এই সার্ভিসটা অ্যাভেল করবার জন্য। তো এটাও জিডিপিতে ক্যালকুলেট করা হয়। উইদিন দ্য কান্ট্রি মানে জিডিপি সেই সমস্ত জিনিসকেই ক্যালকুলেট করে যেগুলো ইন্ডিয়ার বাউন্ডারির ভিতরে ঘটছে। ইন্ডিয়ার বাউন্ডারির বাইরে যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো কিন্তু ইন্ডিয়ার জিডিপিতে ক্যালকুলেট করা হবে না। ফর এক্সাম্পল ধরো কোনো ইন্ডিয়ান ব্যক্তি অন্য কোনো দেশে গিয়ে ব্রিটেনে গিয়ে হয়তো কোনো একটা কোম্পানি এস্টাবলিশ করেছে এবং সেখানে কার উৎপন্ন হচ্ছে, তো সেই কারের যে টাকা পয়সা সেটা কিন্তু আমরা ইন্ডিয়ার জিডিপিতে ক্যালকুলেট করবো না, কারণ এটা ইন্ডিয়ার বাউন্ডারির ভিতরে প্রডিউস হচ্ছে না, ঠিক আছে। ডোমেস্টিক, এখানে যে আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কথাটা বলছি, ডোমেস্টিক মানে কিন্তু এই বাউন্ডারির ভিতরে। আর ডিউরিং এ স্পেসিফিক টাইম মানে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, এই যে 4টে কোয়ার্টার, এই 4টে কোয়ার্টারের মধ্যে যা কিছু হলো এটাই কিন্তু এই বছরের জিডিপিতে ক্যালকুলেট হবে। এবার এরপর যা কিছু হচ্ছে, মানে আজকের দিন, এটা জুন মাস চলছে, এগুলো যেগুলো ক্যালকুলেট হচ্ছে পরের বছর নেক্সট ইয়ারের যে জিডিপি তাতে ক্যালকুলেটেড হবে, রাইট।
হাউ জিডিপি ইজ ক্যালকুলেটেড। এবার জিডিপি আমরা ক্যালকুলেট কীভাবে করি? জিডিপি ক্যালকুলেট করবার মেনলি তিনটে মেথড আছে, একটা এক্সপেন্ডিচার মেথড, একটা প্রোডাকশন মেথড যেটাকে জিভিএ মেথডও বলা হয়, গ্রস ভ্যালু অ্যাডেড, আর একটা হচ্ছে ইনকাম মেথড। ঠিক আছে, তো এই তিনটে মেথডে কী কীভাবে ক্যালকুলেট করা হয় আমরা একবার চটপট দেখে নিই। দেখো, প্রথম হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মানে কি? খরচ করা। ঠিক আছে, যখন ইন্ডিয়ার ভিতরে কোনো কিছু প্রডিউস হচ্ছে, কেউ না কেউ সেটা কনজিউম করছে, খরচ করে সেটা কেউ না কেউ কিনছে, তো এই খরচগুলোকে যদি আমরা অ্যাড করে নিই তাহলে আমরা এক্সপেন্ডিচার মেথডে জিডিপি পেয়ে যাবো। ঠিক আছে, আর ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সি মানে হচ্ছে কনজামশন, মানে প্রাইভেট ফাইনাল কনজামশন, মানে তুমি আমি যা কিছু কনজিউম করছি মার্কেট থেকে। ঠিক আছে, আমরা খাদ্যদ্রব্য, পার্লেজি, সাবান, লাইফ বয়, যা কিছু আমরা কিনছি সমস্ত কিছু যদি আমরা অ্যাড করি তাহলে এটা পেয়ে যাবো কনজামশন, প্রাইভেট কনজামশন। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি যদি কোনো কিছুতে ইনভেস্ট করি, ঠিক আছে, আমি একটা লেদ কিনে নিলাম যেটার মাধ্যমে ফিউচারে প্রডিউস করবো কোনো কিছু, আমি একটা বিল্ডিং কিনে নিলাম যাতে আমি লোকজনকে ভাড়া দেবো, তাহলে এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। বা আমি কোনো কোম্পানির বন্ড, শেয়ার এই সমস্ত কিনে নিলাম, তাতে ইনভেস্ট করলাম, তো এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। থার্ড হচ্ছে কম্পোনেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, সরকার প্রশাসন চালানোর জন্য, পাবলিক সার্ভিস করবার জন্য কিছু পরিমাণ খরচ করছে, নিজের এমপ্লয়ীদের স্যালারি দিচ্ছে, অফিস চালানোর জন্য চেয়ার টেবিল এসি এই সমস্ত কিনছে, তো এই যে সমস্তগুলো যদি আমরা হিসাব করি তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পেয়ে যাবো। আর দেখো, ইন্ডিয়ার ভিতরে কোনো কিছু প্রডিউস হলো অথচ ইন্ডিয়ার ভিতরে বিক্রি না করে আমরা সেগুলো এক্সপোর্ট করে দিলাম, তাই না? তো সেখান থেকে যে পয়সাটা পাবো সেটাও আমরা ক্যালকুলেট করবো। ঠিক আছে, কিন্তু এখানে তার থেকে এম মাইনাস করে দেয়, মানে ইম্পোর্ট। মানে আমরা যেমন ইন্ডিয়াতে কিছু প্রডিউস করে কোনো কিছু পাঠাচ্ছি বাইরে, ইন্ডিয়াতে যদি বাইরে থেকে কোনো কিছু ইম্পোর্ট হয় সেটা তো ইন্ডিয়াতে প্রডিউস হয়নি না, কিন্তু আমরা কিনছি, তো সেই পয়সাটা মাইনাস করে দেবো, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, যেটাকে আমরা বলবো নেট এক্সপোর্ট। তো এই চারটে কম্পোনেন্টেরই কিছু না কিছু মনিটারি ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে, টাকাতে হিসাব আসবে। তো এই টাকাগুলোকে যদি আমরা টোটাল অ্যাড করে দিই তাহলে আমরা পেয়ে যাবো জিডিপি অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস। ঠিক আছে, মানে আজকের দিনে জিডিপি কি বা নমিনাল জিডিপি, এটাকে যদি আমরা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করি, মানে মুদ্রাস্ফীতি কত পরিমাণ হয়েছে 2010-11 সালের সাথে, তাহলে আমরা পেয়ে যাবো জিডিপি অ্যাট কনস্ট্যান্ট মার্কেট প্রাইস, মানে 2011-12 সালের ইনফ্লেশনের হিসেবে কত জিডিপি, যেটাকে মার্কেটের জিডিপি যেটা আমরা ক্যালকুলেট করি, হিসাব করি, সেটা আমরা পেয়ে যাবো জিডিপি এক্সপেন্ডিচার মেথডে। ঠিক আছে, সেকেন্ড মেথড হচ্ছে প্রোডাকশন মেথড, বা যেটাকে জিভিএ গ্রস ভ্যালু অ্যাডেড মেথডও বলা হয়ে থাকে। দেখো, দুটো ফ্যাক্টরি আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আগের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটাই আমরা নিচ্ছি। ধরো, ফার্স্ট ফ্যাক্টরিটা কী করে 5 টাকার গম নিয়ে আসে এবং সেটাকে 25 টাকার ফ্লাওয়ারে পরিণত করে, ঠিক আছে, ময়দা উৎপন্ন করে। তো দেখো, গমটাকে ময়দায় পরিণত করা হলো মানে কি, কিছু ভ্যালু অ্যাড করা হলো। কত টাকার ভ্যালু অ্যাড করা হলো না, 20 টাকার। ঠিক আছে, সেকেন্ড যে ফ্যাক্টরি আছে সেটাই 25 টাকার ফ্লাওয়ার মানে ময়দা কনজিউম করলো, আর কি প্রডিউস করলো না, 250 টাকার পিৎজা উৎপন্ন করলো। ঠিক আছে, তো এই স্টেজে কতটা ভ্যালু অ্যাডেড হলো না, 250 মাইনাস 25 মানে 225 টাকা, রাইট? তো এই যে প্রত্যেকটা স্টেজে যে কোনো দ্রব্য একবারে তো প্রডিউস হয় না, যে প্রত্যেকটা স্টেজে কত কত ভ্যালু অ্যাডেড হলো, তো সব কটা ভ্যালুকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমরা পাবো গ্রস ভ্যালু অ্যাডেড, জিভিএ। ঠিক আছে, এবার শুধুমাত্র তো পিৎজা উৎপন্ন হচ্ছে না ইন্ডিয়ার ভিতরে, যা কিছু প্রডিউস হচ্ছে এইভাবে সমস্ত কিছু যদি প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ আমরা জিভিএ ক্যালকুলেট করি তাহলে যেটা পেয়ে যাবো সেটা পেয়ে যাবো জিভিএ। এবার এটা দেখো, উৎপন্ন করবার মানে এটা তুমি উৎপন্ন করার প্রডিউসারের সাইড থেকে তুমি করছো। এবার এটাকে যদি মার্কেটে নিয়ে যাও তাহলে নিশ্চয়ই 245 টাকাতে জিভিএ হলো না, এর মধ্যে ট্যাক্স লাগবে, কিছু সাবসিডি যদি কিছু সরকার দেয় মাইনাস হয়ে যাবে, তো এর সাথে প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি করলে আমরা জিডিপি পেয়ে যাবো। ঠিক আছে, আর থার্ড মেথড হচ্ছে ইনকাম মেথড। ঠিক আছে, দেখো, কোনো কিছু প্রডিউস করতে গেলে চারটে জিনিস লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনারশিপ। তো এবার দেখো, যদি কেউ ল্যান্ড দেয় তাহলে তাকে রেন্ট দিতে হবে, যদি কেউ লেবার দেয় তাকে ওয়েজ স্যালারি দিতে হবে, যদি কেউ ক্যাপিটাল ইনভেস্ট করে তাকে ইন্টারেস্ট দিতে হবে, আর যদি এন্টারপ্রেনারশিপ থাকে মানে তোমার যদি নিজের কোনো তুমি মালিক তাহলে তুমি কি সেখান থেকে প্রফিট নেবে, রাইট? তো দেখো, জিভিএ মেথড আমরা যেটা দেখেছিলাম যে গম থেকে উৎপন্ন হলো ময়দা, ময়দা থেকে উৎপন্ন হলো পিৎজা। তো এই যে কোনো কিছু তুমি যদি প্রডিউস করতে যাও তাহলে তোমাকে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট কিছু না কিছু মাধ্যমে পয়সা তো দিতেই হবে। তো এই পয়সাগুলোকে তুমি যদি অ্যাড করো তাহলে যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ইনকাম মেথড। এবার বুঝতেই পারছো, জিভিএ মেথডে তুমি যেই জিডিপি ক্যালকুলেট করবে আর ইনকাম মেথডে যে জিডিপি ক্যালকুলেট করবে দুটো সেম আসবে, তাই না? কারণ তুমি জিভিএতে যা প্রডিউস করেছো তার জন্য কাউকে না কাউকে তো রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট দিতে হয়েছে, রাইট? তো এইভাবে তিনটে মেথডে তোমরা যেটা পাবে সেটা হলো জিডিপি। ঠিক আছে, এবার যেটা আমি বললাম সবসময় ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসের মধ্যে ফ্যাক্টর কস্ট মানে উৎপন্ন করতে কী পরিমাণ খরচ হলো সেটা হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তার সাথে সবসময় সরকার যদি কিছু ট্যাক্স অ্যাড করে মানে জিএসটি অ্যাড করে, যেটা কিনা ইনডাইরেক্ট ট্যাক্স, তাহলে সে ট্যাক্স অ্যাড হয়ে যাবে। আর তার থেকে যদি তুমি
সাবসিডি মাইনাস করে দাও, সব জিনিসে তো সরকার সাবসিডি দেয় না, যদি কোনো কিছুতে সাবসিডি দেয় তাহলে সেটা যদি মাইনাস করে দাও তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এবার মার্কেট প্রাইস মানে আজকের দিনে কারেন্ট মার্কেট প্রাইস, এবার এটাকে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করলে কনস্ট্যান্ট মার্কেট প্রাইসে পেয়ে যাবে। তো এইভাবে আমরা জিডিপি ক্যালকুলেট করি, মোটামুটি একটা আমরা রিভাইজ করে নিলাম, ঠিক আছে। ইন্ডিয়ার যদি জিডিপি ট্রেন্ড আমরা দেখবো 2013-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর থেকে কিন্তু জিডিপি ইন্ডিয়ার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী যাচ্ছিল, ঠিক আছে। মোটামুটি 3-4% থেকে বেড়ে 7%-এর আশেপাশে স্টেবল হয়ে গেছিলো। আর মোটামুটি একটা সময় পর্যন্ত ভারতের জিডিপি 7% কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর 7% করে গ্রো করছিল অন অ্যান অ্যাভারেজ। 2016-এর Q3 এই সময় এর পর থেকে কিন্তু আমরা যদি জিডিপি ট্রেন্ড দেখি তাহলে আমরা দেখব ডাউনওয়ার্ড, ধীরে ধীরে ইন্ডিয়ার জিডিপি ডাউন হতে শুরু করেছিল। দেখো এই সময়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ডিমনিটাইজ করা হয়েছিল 86% অফ দ্য টোটাল কারেন্সি সেই সময় ডিমনিটাইজ করে দেওয়া ছিল। তো এই যে হঠাৎ করে একটা শক লেগেছিল ইন্ডিয়ান ইকোনমিতে, তো সেটা রিভাইভ করবার জন্য অনেকটা সময় লেগেছিল। সেই সময় কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি ইন্ডিয়াতে অনেক ডাউন হয়ে গেছিলো এবং ধীরে ধীরে জিডিপি ডাউন হয়ে গেছে। এরপর জিএসটি যখন ইমপ্লিমেন্ট করা হয়, জিএসটি ইমপ্লিমেন্টেশনেরও স্টেপ বাই স্টেপ যদি হয়তো ইমপ্লিমেন্ট করলে ইকোনমিতে ধীরে ধীরে শক লাগতো, কিন্তু হঠাৎ করে যখন ট্যাক্স রিজিম পুরো চেঞ্জ করে দেওয়া হলো তখন এই যে নতুন একটা সিস্টেম আসছে, তো ছোট যে সমস্ত ব্যবসায়ী আছে তাদের জন্য জিএসটি ইমপ্লিমেন্টেশনটা একটু চাপের হয়ে দাঁড়িয়েছিল, সেজন্য ইকোনমিক অ্যাক্টিভিটি খানিকটা হল্ট হয়ে গেছিলো। এবং এই দুটো বড় রিজন যার জন্য ইন্ডিয়ান ইকোনমি কিন্তু জিডিপি ধীরে ধীরে স্লো হয়ে গেছিলো। 2018-এর পর থেকে যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ার জিডিপি ধীরে ধীরে কিন্তু 8% থেকে 4% এসে দাঁড়িয়ে গেছিলো। এটা কিন্তু দেখো কোভিড হিট করেছিল এই সময় থেকে, ঠিক আছে, তার আগে থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার জিডিপি ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখিয়েছিল। যখন কোভিড হিট করলো তখন তো সিচুয়েশন আরও ওয়ার্স হয়ে গেছিলো এবং সেই কোয়ার্টারে -25% জিডিপি চলে গেছিলো। তারপর ধীরে ধীরে এখন বেড়ে লাস্ট আমরা কোয়ার্টারে যেটা দেখলাম 1.6%, এবং এখন যেটা বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যা প্রেডিক্ট করছে যে 8%-এর আশেপাশে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে হয়তো আমাদের জিডিপির গ্রোথ রেট থাকতে পারে। এবার দেখো হঠাৎ করে জিডিপি যে কমে গেল, মানে ইন্ডিয়ান ইকোনমিকে যে একটা এত বড় ঝটকা লাগলো, তো এর কিছু বেসিক ফান্ডামেন্টাল অফ ইকোনমি বলা হয়, ঠিক আছে। এই যে কতগুলো ফ্যাক্টর আছে এগুলোকে ফান্ডামেন্টাল অফ ইকোনমি বলা হয়। কোনো ইকোনমি যদি এই ফান্ডামেন্টালগুলো ঠিক না থাকে, যদি কিছু প্রবলেম থাকে, তাহলে কিন্তু ইকোনমি গড়বড় করবেই, নিচের দিকে নেমে যাবেই। সেগুলো কী কী? প্রথম হচ্ছে জিডিপি ইটসেলফ, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। কোনো দেশের জিডিপিটাই তো সেই দেশের ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে, রাইট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, মানে জিডিপিটাকে যদি আমরা টোটাল পপুলেশন দিয়ে ডিভাইড করে দিই তাহলে প্রত্যেকটা মাথা পিছু কী পরিমাণ জিডিপি কোনো দেশ শো করছে সেটা আমরা জানতে পারবো জিডিপি পার ক্যাপিটা। দেখো এই মুহূর্তে 2020-21 যে ফাইন্যান্সিয়াল, এখন ইন্ডিয়ার যা জিডিপি পার ক্যাপিটা সেটা 2016-17-এর সমান হয়ে গেছে, মানে আমরা প্রায় 4-5 বছর পিছিয়ে গেছি। অবশ্যই তার পিছনে লেটেস্ট রিজন এটাই কোভিডের জন্য এই যে ইকোনমিক হল্ট। আর এখন লেটেস্ট নিউজ নিশ্চয়ই তোমরা শুনেওছো যে ইন্ডিয়ার পার ক্যাপিটা জিডিপি বাংলাদেশেরও নিচে চলে গেছে, বাংলাদেশও ইন্ডিয়াকে ক্রস করে এখন চলে গেছে। হোপফুলি ফিউচারে হয়তো 2-1 বছরে আমরা আবার ক্রস করে নিজের পজিশনে চলে আসতে পারবো। দেখো আনএমপ্লয়মেন্ট রেট, গভর্নমেন্টের নিজের ডেটা থেকে আমরা জানতে পারি যে 45 ইয়ার্সের সবচেয়ে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট দেখা গেছে ইন্ডিয়াতে এই গত কয়েক বছর, ইভেন করোনা হিট করবার আগেও 2-4%-এর আশেপাশে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট থাকতো সেটা বেড়ে 7% এবং কখনো কখনো কোনো কোয়ার্টারে 10% পর্যন্ত হিট করেছে। দেখো আরেকটা ফান্ডামেন্টাল অফ ইকোনমি বলা হয় সেটা হচ্ছে ইনফ্লেশন রেট, ঠিক আছে, মানে মুদ্রাস্ফীতি। দেখো গত 5-6 বছর আগে যদি আমরা হিসাব করি 2014, 15, 16 সেই সময় কিন্তু ক্রুড অয়েলের প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক কমে গেছিলো, ফলে আমাদের যে তেল মানে পেট্রোল, ডিজেল এই সমস্ত প্রাইস আমাদের মোটামুটি একটা লিমিটের মধ্যে ছিল এবং তার উপর গভর্নমেন্টে এক্সাইজ এবং কাস্টম ডিউটি লাগিয়ে তার থেকে বেশ ভালো পরিমাণ মুনাফাও করেছিল এবং মোটামুটি আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে ছিল। কিন্তু কোভিড আসবার পর, মানে ইভেন কোভিড আসবার আগেও ইনফ্লেশন রেট, যখন ক্রুড অয়েলের প্রাইস বাড়ে তখন ইনফ্লেশনও ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু দেখো এখন কোভিড সিচুয়েশানে অলরেডি কি ডিমান্ড কমে গেছে, ডিমান্ডের ডিস্ট্রাকশন এসেছে, মানে লোকজন অপ্রয়োজনীয় দ্রব্য কিনছে না এখন। তবু কিন্তু যখন মানুষ দ্রব্য কেনে না তখন কি ইনফ্লেশন ধীরে ধীরে কমে যায়, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম কমে যাওয়া উচিত, কিন্তু তবু কিন্তু কমছে না। তো এই জিনিসগুলোর সাথে আমাদের লড়তে হবে কী মেথড, সেটা আগে ডিসকাস করব।
আর একটা ফ্যাক্টর যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইকোনমি বলা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট, মানে গভর্নমেন্ট কী পরিমাণ আর্ন করলো, মানে ট্যাক্স লাগিয়ে বা অন্যান্য কোনো মেথডে সরকার কী পরিমাণ পয়সা উপার্জন করলো একটা বছর আর কী পরিমাণ খরচ করলো, দুটোর যে ব্যবধান সেটাই হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। যদি সরকারের ফিজিক্যাল ডেফিসিট বেড়ে যায় তার মানে কি সরকার যে পরিমাণ উপার্জন করলো তার চেয়ে বেশি খরচ করে দিয়েছে, তার মানে ফিজিক্যাল ডেফিসিট বেড়ে গেছে। তো এই যে পরিমাণ বেড়ে যায় সেটাকে সরকার কি মার্কেট থেকে বরোয়িং করে, মার্কেট থেকে ধার করে। তো যত ফিজিক্যাল ডেফিসিট বাড়বে গভর্নমেন্টকে তত বেশি ধার করতে হবে এবং সরকার সেই ধারগুলোকে পূরণ করবার জন্য পরবর্তীকালে বেশি বেশি ট্যাক্স লাগাবে আর সরকারের ওপর বেশি বেশি বার্ডেনও আসবে। আর ফিজিক্যাল ডেফিসিট যত বাড়বে ইকোনমির হালও তত ধীরে ধীরে খারাপ হতে থাকবে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর সেটা হলো রুপিস ভার্সেস ডলার। গত কয়েক বছরে দেখা যাচ্ছে যেখানে অ্যারাউন্ড 65 এরকম রেঞ্জে ছিল, এখন রুপিস ভার্সেস ডলার রুপিস অনেক উইক হয়ে গেছে, 70-র উপরে চলে গেছে রুপিস। তার মানে কি যখন রুপিসের ভ্যালু কমে যাচ্ছে তার মানে কি ইন্টারন্যাশনাল মার্কেটে রুপিসের ডিমান্ড কম, ডলারের ডিমান্ড বেশি, ঠিক আছে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো যেগুলো যদি আমরা মজবুত করতে পারি তাহলে ফান্ডামেন্টাল অফ ইকোনমি যদি মজবুত হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ইন্ডিয়ান ইকোনমি আবার নিজের জায়গায় স্ট্যান্ড করে যাবে। দেখো যদি ফিউচার পার্সপেক্টিভের কথা বলা হয় তাহলে দুটো জিনিস এখানে মাথায় রাখতো। প্রথম কথা, যদি ডিমান্ড সাইড মানে কোনো জিনিস যে প্রডিউস হচ্ছে ইন্ডিয়াতে সেটা কি সাপ্লাই সাইড প্রডিউস করছে আর ডিমান্ড সাইড যেখানে আমরা কনজিউম করছি, তাই না, কিনছি। তো যদি লোকের হাতে পয়সা থাকে তাহলেই তো ডিমান্ড বাড়বে, তাই না। তো হয়তো এটা আশা করা যাচ্ছে যে লকডাউন যখন খুলে যাবে, কোভিড সিচুয়েশন যখন নর্মালাইজ হয়ে যাবে, তখন সাধারণ মানুষের হাতে যখন বেশি বেশি পয়সা থাকবে ডিমান্ড বাড়বে এবং ধীরে ধীরে ডিমান্ড যখন বাড়বে তখন ধীরে ধীরে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে এবং আমাদের জিডিপি ধীরে ধীরে বেড়ে যাবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে জিডিপির যে সবচেয়ে বড় কন্ট্রিবিউটার সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। আর এই সময় লকডাউনের ফলে যেটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টরই, মানে যে হসপিটালিটি, মানে হোটেলস, তারপর ট্যুরিজম, তারপর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এগুলো যে এত বেশি পরিমাণে এফেক্টেড হয়েছে, এগুলো যখন করোনা সিচুয়েশন নর্মাল হবে সেই সময় হয়তো সার্ভিস সেক্টর আবার ঠিকঠাক হয়ে দাঁড়াবে এবং সার্ভিস সেক্টর আমাদের জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, তাহলে হয়তো আমাদের জিডিপি আবার একটা নির্দিষ্ট পথে চলে আসবে। তো আশা করছি জিডিপি যে আমাদের রেজাল্ট এসেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা সম্পর্কে একটা আইডিয়া দিলাম এবং জিডিপির ওভারঅল একটা অ্যানালিসিস তোমাদের বোঝা গেল। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।